চার দেওয়ালের মধ্যে যতটা ভঙ্গুর থাকে প্রেরণা এখানেই ততটাই শক্ত। মঈন আর উজ্জ্বল হঠাৎ হতচকালো। ওরা দুজন আদতেই এসবে রাজি ছিল না। সবটা ইরফানের বুদ্ধি, খামখেয়ালি। প্রেরণার কথা নিজের দিকে টেনে জবাবটা দিল ইরফান। স্পষ্ট করে বলল, ফালতু প্ল্যান, নাটক এসব না করলে তো হবে না। আপনার সাথে আপু জসীর্ণ দেশ যথাচার। প্রেরণা রাগ উঠছে খুব। বিপদ আপদের হাত পা নেই। এমনিতেই লোকটা পলিটিশিয়ান, ঘাড়ের ওপর বিপদ নিয়ে ঘোরে। এইসব নিয়ে নাটক। তবে বলল না কিছু ইরফানকে। মানুষটা সুস্থ আছে এটাই অনেক, এটাই স্বস্তি। ইরফান বলতে থাকলো, দাদানের কাছে এভাবে না আনলে তো আসতেন না আপু। আসতেন আপনি? আমি কিভাবে এসেছি? আত্মীয় বলে এসেছি। প্রেরণা কাট কাট জবাব। তাই আত্মীয় বলে এসেছেন? এবার বাঁকা প্রশ্নের জবাব না দিয়ে প্রেরণা ইহানের দিকে তাকায়। ছোট ভাই বোনদের এমন পাগলামতো ইহানও খুব বিরক্ত হলো। রাগ দেখালো ইরফানকে। এটা আমার আর ওনার ব্যাপার, তোরা একদম ঢুকবি না। ইসি হঠাৎ মেজাজ দেখালো দাদানকে। না, এটা শুধু তোমাদের দুজনের ব্যাপার হয়ে থাকেনি, এটা আমাদেরও ব্যাপার। আমার দাদানের ব্যাপার, যে বহুকাল পরে নিজের জীবন নিয়ে ভেবেছিল। এটা ওই ভদ্রমহিলার ব্যাপার, যে আমার দাদানের প্রতি দুর্বল হয়েছে। আমি চাই না এই দুটো মানুষ কষ্ট পাক বেহুদা কারণে। নাটক আমরা করিনি আজ, নাটক তোমরা দুজন করেছ। এত ম্যাচিউরড হয়েও নাটক শব্দটা শুনে প্রেরণা ছটফটিয়ে উঠল। ইসিকে বলো একটু নাটক হয় ইসি। আমি জ্ঞানও তো চাই না এসব। যেটা মনে ভাবছিস মুখে সেটা বলছি, সেটা তো আমরাও দেখতে পাচ্ছি। তুমি চাচ্ছ না, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি তুমি প্রয়োজন বোধ করছো। আমরা এটাও দেখতে পাচ্ছি তোমার দাদানার আমাদের শুদ্ধ একটা চমৎকার পরিবার হবে ইনশা। কথা ইহান ঢোক গেল। তার বোন তার স্বপ্নটাকে কিভাবে সুন্দর উপস্থাপনা করল। ইরফান হঠাৎ দাদানকে টেনে সোজা দাঁড় করালো প্রেরণার সামনে। প্রেরণা চোখে চোখ রেখে বলো, আই কান্ট বিলিভ কে ওই মানুষটাকে এভাবে প্রত্যাখ্যান করতে পারে। আপনার হিমন্নতে জবাব নিয়ে আপু একেবারে মুখোমুখি দুজনের চোখে দুজনে মলিন দৃষ্টি। ইরফানের কথায় প্রেরণা চোখ নামালো। তবে খানিক বাদে প্রেরণা হাঁসফাঁস করে উঠল, তোমরা বড্ড অবুঝিসি। প্রীতম বাড়িতে যাবি তুই, চল। আর তুমি খুব বুঝদার। বাকিরা যেখানে চুপ সেখানে তর্ক চালাচ্ছে ইসি। মঈন হঠাৎ গুরুগম্ভীর স্বরে ওদের থামাতে বলল, আমার মনে হয় এসব এখানে থামানো উচিত। লেট প্রেরণা এলুন। অতিরিক্ত কোনো কিছুই ঠিক না ইসি। উজ্জ্বল ভীষণ বিব্রত ভঙ্গিতে বলল, ইয়া অতিরিক্ত কোনো কিছুই ঠিক না। অতিরিক্ত কোনো কিছু ঠিক না তা তো ইহানের ছোট ভাই বোনেরাও জানে, তবে ওদের মনে মানে না। গোটা একদিন দাদানের নির্লিপ্ততাকে দাদানের দুর্বল হয়ে পড়া ভেবে নিয়ে ওরা এসব করছে। চেষ্টা শুধুমাত্র দাদানের খুশি আনা। প্রেরণা ইহানের দিকে দৃষ্টি দিল শেষ সময়। লোকটা চোখে তাকিয়ে ধীরে ধীরে আকুতি নিয়ে বলতে লাগলো, ওদের এসবে আপনি লাই দিবেন না। একটু থেমে আবারও বলল প্রেরণা, বলছিলেন না যদি উত্তর না হয় তবে যেন সেটাতেই জোর থাকে। শুনুন তবে এবার জোর দিয়ে বলছি, এটা কখনোই হবার নয় ইহান। আপনার অনুভূতি চমৎকার। একটা পরিসমাপ্তি টানতে চাই আমি আজ। আমাদের একসাথে চলা হবে না। আপনি ভালো থাকুন, সম্ভবত ভালো থাকুন। আপনার অনুভূতির প্রতি রইল আমার আজন্মের শ্রদ্ধা ও সমর্থন। এইটুকু জেনে তবে এবার শেষ টানুন। এতে আপনার ভাই বোনরা দুঃখ পাবে না। আশিস শরীফ নেই, আসলে হয়তো নেই, মানুষটা মরে গিয়েছে। তবে তার সাথে আমার একটা অতীত আছে, তার দেওয়া আমার একটা শুদ্ধ আছে। শুদ্ধ আমার ভবিষ্যতের ওপর অধিকার আছে। আমি প্রেরণা, একটা ব্যর্থ নারী। অসিদের ওপর অবিচার হয়তো করেই ফেলেছি, হয়তো, তবে শুদ্ধর ওপর তো করতে পারি না, তাই না?
এইটুকু বলে প্রেরণা কথা থামিয়ে দিল। পরক্ষণে চুপচাপ দাঁড়িয়ে থাকা প্রত্যেকের উদ্দেশ্য করে বলল, তোমাদের দাদানকে কষ্ট দেওয়ার জন্য তোমাদের সবার কাছে দুঃখিত। বিষয়টা নিয়ে জলঘোলা করে আর আমার কষ্ট বাড়িও না। কিছু জিনিস অপ্রাপ্তিতেই সুন্দর, এটা তোমাদের এই রিসেন্ট দাদা খুব ভালো করেই জানে। আমাদেরকেও আমাদের মতো ছেড়ে দাও প্লিজ, তাকে উস্কে দিও না। ইহান নিমেষহীন তাকিয়ে আছে শুধু। প্রেরণা আবারও লোকটার চোখে চেয়ে বলল, এই নিন, নাটক করিনি, দ্বিধা রাখিনি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি চলমান। আর একটা কথা, শুদ্ধকে যতটুকু দিয়েছেন আপনার প্রতি আজন্ম কৃতজ্ঞ আমি। সবাই চুপ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। প্রেরণা হঠাৎ ইরফানের দিকে তাকিয়ে উদাসীন হাসি দিয়ে বলল, আর পাগলামি না প্লিজ। তোমার দাদানের যদি আমাকে বিয়ে করতে হয় তবে আমাকে তুলে নিয়ে বিয়ে করতে হবে। তোমার মাথায় থেকে নিশ্চয় পরবর্তীতে এই প্ল্যান বেরোবে। তোমরা সবাই পরবর্তীতে যদি এসব করো তাহলে আমি সত্যি হতাশ হব। ইরফান চুপ একেবারে। সত্যি বলতে অধৈর্য সে ছিল। তার ইচ্ছে করেছিল কাজী ডেকে এখানে বিয়ে পড়িয়ে দিতে। আরে অনুভূতি আছে, তবে এত নাটক কেন? তবে সে থিতিয়ে গেল যখন প্রেরণা পুরো অনুভূতিটা বুঝলো। শ্বাস ফেলল ইরফান। প্রীতমে এগিয়ে গিয়ে আপুকে ধরে বলল, সরি আপু, তুমি নিষেধ করার পরও তোমাকে বিব্রত করছি, চলো বাড়িতে। ক্লান্তিতে পা জড়িয়ে যাচ্ছে প্রেরণার। প্রেরণা এক ব্যর্থ নারী। শাড়ির আঁচল টেনে ডান কাঁধে টেনে ছেলে হাতটা ধরে হাসি মুখে বেরিয়ে যায় সেখান থেকে। শুদ্ধ যেতে চায় না, তবু ওকে প্রেরণা টানতে টানতে নিয়ে যায়। ইহানের উদার দৃষ্টি ওর প্রস্থান দেখে। বাকিরা গম্ভীর হয়ে থাকে, গুটিয়ে থাকে হাল ছেড়ে দেওয়া মানুষের মতো। এরপর আর কোনো কথা থাকে না, আসলেই থাকে না। ইহান ঘুরে তাকালো হঠাৎ মঈনের দিকে। মঈন মুখটা থমথমে। এই নিয়ে কথা হয়েছে তাদের দুজনের মধ্যে। তখন ইহান বলেছিল, কি চমৎকার নাটক করে দেখবে। মঈন দেখতে থাকে ইহানকে। ইহান দৃষ্টি নামে মেঝে দিকে তাকিয়ে মিলান হেসে সকলকে বলে, বাড়িতে যা সবাই। বাড়িতে ফেরার পর থেকে ঋতু যেন নিজের বড় ছেলেকে চিনতে পারছে না। অস্বাভাবিক সহজ সাবলীল তার আচরণ। অথচ ঋতু জানা মতে তাদের বাড়ির ছেলে মেয়েগুলো প্রেরণা ইহানের মিলমিশ করাতে গিয়েছিল। মিলমিশ হয়নি, তবে ছেলে এমন করছে কেন? বাড়িতে কথা না বলে ইহান সহজ ভঙ্গিতে বড় বাবা পাপা বাড়ির সকলের সাথে স্বাভাবিক কথাবার্তা বলছে। ঋতু মনটা তখন থেকে উসখুস করছে। ভীষণ চিন্তিত হয়ে বড় জায়ের কাছে গিয়ে বলছে, একটু দেখবা ও এমন করছে কেন? আলো বিরক্ত হয়, মৃদু ধমকে বলে, মনমরা হয়ে থাকলে খুশি থাকবি? ছেলে নিজের রাস্তা মাপছে, এটা তো তুই খুশি নস? যা পাত্রী দেখ। সেই দিন সন্ধ্যা মায়ের সাথে বৃষ্টিতে ভিজে শুদ্ধ ঠান্ডা লাগিয়েছে। বিগত একদিন যদিও গা গরম ছিল, তবে আজ বাইরে থেকে বাড়িতে আনার পর প্রেরণা টের পেল তার ছেলের গায়ে ভালোই জ্বর। শুদ্ধ সন্ধ্যা থেকে খিটখিটে আচরণ করছে, বাচ্চাদের অসুখ হলে যেমন হয় আর কি। ওকে স্যুপ খাওয়াতে পারল না প্রেরণা। না কোনো কথা শুনছে, শুধু খুনখুন ধরনের আওয়াজ করছে। প্রেরণা উদার চোখে ছেলেকে দেখে বলে, চাচ্ছটা কি একটু বলো? আমি যে ক্লান্ত বাবা। তুমি পিকনিকে যেতে চাওনি, আজ বাইরে থেকে আমাকে ধরে নিয়ে এসেছো, ওখান থেকে টানতে টানতে এনেছো। আমি নেক্সট সানডে প্যারাগ্রাউন্ডিং করতে যাব। আমি করবই করব। আচ্ছা করবে, এখন স্যুপ খাও। শুধু স্যুপ খায় না, বলল সত্যি যাব। হ্যাঁ, তোমার মামা মামি আমি আর তুমি। জেনু নানু যাবে না? শুদ্ধ কৌতূহল প্রশ্ন। আর ইহান আঙ্কেল? বাচ্চাটার প্রতি বিরক্ত হতে পারে না প্রেরণা। সত্যি বলতে দোষ তো তার, নিজের অগোচরে সে তো শুদ্ধকে লাই দিয়েছে ইহানের সাথে মিশতে। আর তো এক মহিলা অনুভূতি লোকটা ধরাশায়ী করে নিয়েছে। শুদ্ধ তো সরল, তবে এর যে ইতি টানতে হবে। ছেলের মাথা হাত বুলিয়ে প্রেরণা বলো, না বাবা, ফ্যামিলি ট্যুরে ফ্যামিলি মেম্বাররাই যায়। তোমার মামা মামিমণি, খালামণি, খালু, জেনি নানু এরা ফ্যামিলি মেম্বার, ইহান আঙ্কেল নয়, বুঝেছ? শুধু বুঝতে পারে না ফ্যামিলি মেম্বার হতে কি কি থাকা লাগে। সে জানে না, তবুও জেদ করে, না ইহান আঙ্কেল আমাকে প্রমিস করেছে। তুমি আঙ্কেলকে ফোন দাও। শুধু আবার শুরু করলেন, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি।
ইনু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কাণ্ড দেখে প্রেরণা অতি রাগ নেই, শুধু কপাল কুঁচকে এগিয়ে এসে ফোনটা নিয়ে বড় দাদানকে কল করতে করতে প্রেরণা বলে, তোমার মতো তোমার হয়তো প্রয়োজন নেই, তবে আপাতত অসুস্থ ছেলেটার প্রয়োজন আছে, সম্ভবত দাদানকে। প্লিজ না করো না। প্রেরণা তো না করার সাধ্যই রাখে না। দুর্বল প্রেরণা, ভীষণ দুর্বল ও দ্বিধান্বিত অনুভূতির সাধ্যই নেই এই দুর্বলতার সামনে। ধোপে কেটা ইহান যখন শুদ্ধর কল পেল তখন রাত 10টা। শুদ্ধকে ফ্যাকাশে মুখে ওভাবে শুয়ে থাকতে দেখে উৎকণ্ঠা বাড়ল তার। বলো, জ্বর কি বেশি? শুধু মাথা নেড়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি আমার ফ্যামিলি মেম্বার হবে আঙ্কেল? ইহান অবাক, বলো কেন? মাম্মা বলছে প্যারাকাউন্ট করতে ফ্যামিলি মেম্বার নিয়ে যাবে, শুধু তুমি নাকি আমার ফ্যামিলি মেম্বার না, তুমি হবে? প্রেরণা ছটফট করছে, ছেলের হাত থেকে ফোনটা নিতে পারল না। ওপাশে ইহান অনিমেষে চেয়ে রইল ছেলেটার মুখের দিকে। শুদ্ধ বলতে থাকে, মামা পিকনিকে যেতে দেয়নি, আমি প্যারাকাউন্টিং করব তোমার সাথে। শ্বাস ফেলে ইহান অস্থির হয়ে বুঝতে পারল মা ছেলে দুজন তাকে চরম ভোগাচ্ছে। নিজেকে সামলে নিয়ে ইহান বলল, সে দেখা যাবে, তোমার মাম্মাকে ফোনটা দাও। ইতিহাস্ত ভঙ্গিতে প্রেরণা ফোনটা নিতে দুজনে চোখাচোখি হয়। প্রেরণা দৃষ্টি নত করে। ইহান গম্ভীর হয়ে সহজ ভঙ্গিতে বলল, ওর জ্বর কি বেশি? আমি কি আসলে ভালো হয়? কি সহজ, তবে কি সুন্দর একটা প্রশ্ন, কি নিদারুণ অযাচিত অধিকার বোধ মিশে আছে। প্রেরণা মৃদু শ্বাস ফেলে দুই পাশে মাথা নাড়ায়, শুধু ঠোঁট কাঁপছে তার, দাঁত দিতে চেপে রেখেছে। ইহান বলে, আপনার তো শুদ্ধকে নিয়ে যত রাজ্যের চিন্তা। বিকেলে বলেন, তবে উত্তরটা তো প্রেরণা হয়ে দিলেন, শুদ্ধ হয়ে না। প্রেরণা ঢোক গেলে চুপচাপ শুদ্ধর মুখের সামনে ফোনটা ধরল। ইহান আদুরি ভঙ্গিতে শুদ্ধকে বলল, আসবো বাবা, কি খাবে তুমি? প্রেরণা চোখের ইশারা শুদ্ধকে না বলতে বলছে। ইহান তীক্ষ্ণ দৃষ্টিতে জোড়া থেকে শুদ্ধ চেহারা ওই ব্যক্তি লুকায় না, নির্বাক তো নয়। ইহান যে চাপছে তার মাঝে ওই অবুঝ মহিলার প্রতি রাগ চাপছে। শুদ্ধ মায়ের কথা মতো মলিন মুখে না করে দিল। ইহান পরক্ষণে বলে ওঠে, আচ্ছা আসবো না, তবে তোমার মাম্মাকে বলে দিও প্যারাকাউন্টিং করব আমরা নেক্সট সানডে। করবই। কল কাটতেই ঋতু হঠাৎ চলে আসে। মলিন স্বরে ছেলেকে বলে, শুদ্ধর কি জ্বর বেশি? হ্যাঁ, ওই আছে আর কি। শ্বাস ফেলে ঋতু, তার মধ্যে তো কোনো কপটতা নেই। বলো, সত্যি বলতে ছেলেটার জন্য আমার খুব মায়া লাগে। মায়ের কথা জবাব না দিয়ে ইহান হেসে বলল, আর প্রেরণার জন্য? ঋতু চোখ নামিয়ে নেয়। ইহান মায়ের মুখটাকে দেখে নিয়ে পুনরায় বলে ওঠে, আমি কখনোই চাইনি মামা তুমি প্রেরণাকে মায়া নিয়ে মেনে নাও। আমি চেয়েছি প্রেরণার ছোট বড় ভালো গুণ পছন্দ করে ওকে মানো তুমি। তাই মায়া কথাটা স্বীকার করতে দ্বিধা করো না, বলে দাও মায়া লাগে না। ঋতু ঢোক গেলে ছেলের সামনে লুকাতে পারে না নিজেকে, মাথা নাড়ে। ইহান মাকে আলগে নেয়, মাথা হাত বুলিয়ে বলে, তুমি জানো তুমি কত ভালো একজন মা, আমাকে পটাচ্ছিস? ইহান দুপাশে মাথা নাড়ে, স্পষ্ট করে জবাব দেয়, সময় হয়নি, কাল পাত্রী নিয়ে এসে তখন চেষ্টা করব। ঋতু চোখ তুলে ছেলের ধীর মুখটা দীর্ঘক্ষণ দেখে বলে, তুই আবার যাবি? আমাকে যেতেই হবে মাম্মা, বিশ্বাস করো আমার যাওয়া উচিত। ঋতু থমকায় এমন জবাবে। এই ছেলে কখনো কোনো দ্বিধা রেখে কথা বলে না। ঋতু জানে এই ছেলে কখনো অবুঝপানা ভুলভাল কাজও করে না। ঋতু জানে এই ছেলে যতটুকু করা উচিত বলেই করে। হঠাৎ ছেলে ওই শেষের কথাটাতে ঋতু থেমে গেল, তার নাখোঁজ ভাবটা লুকিয়ে ফেলে চলে গেল নিজের ঘরে নিজেকে বোঝাতে। নভেম্বরের শেষ হয়ে এসেছে, সকাল 10টা, বেশ শীত ভাব। পাঞ্জাবের উপর জ্যাকেট পরে নাকি চাদর ইহান বুঝতে পারছে না। আলো ঘরে ঢুকলো তাড়াহুড়ো ভঙ্গিতে, ব্যগ্র কণ্ঠে বলল, শুদ্ধ জ্বর কমেছে রে? ধূসর রঙের চাদরটা জড়িয়ে নেয় ইহান, চুলটা ঠিক করতে করতে জবাব দেয়, স্কুলে গিয়েছে। আর তুই কোথায় যাচ্ছিস? ইহান এবার জবাবে হাসে শুধু, পরপর বলে, আজ বাড়িতে একটু ভালো মন্দ রান্না করো তো বড় মা। আলো চোখ বড় বড় করে দম ফেলল, বলো আসবে কে? আসবে। ঋতু ছেলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে আছে, মূলত বড় যাকে সে পাঠিয়েছে। ভেতর থেকে ছেলের জবাব এলো, আসবে যদি ফিরিয়ে দেয়।
দেবে না, আসবে। আমাকে ওনার প্রয়োজন, বড় মা আসবে এবং আমার সাথে মাম্মার কাছেও অনুমতি চাইবে। উনি না কুচো তবে ভীষণ মিষ্টি। ঋতুর মুখটা মলিন করে ছেলে এই কথাটা শুনল। ইহান বড় মাকে বলে যাচ্ছে, বহুবার ভেবেছি হাল ছেড়ে দেই, কিন্তু আমি পারি না বড় মা। উনি আমাকে সুযোগ করে দেন, কাল রাতেও দিল। আলো জানতে চাইল না কাল রাতে প্রেরণা কিভাবে সুযোগ দিয়েছে। ইহান বলল না, ফুরফুরে মেজাজ নিয়ে বেরিয়ে গেল এক নতুন শুরুর সূচনার টানে। শুদ্ধ জেদের কাছে হার মেনে একে স্কুলে পাঠিয়েছে প্রেরণা। অবশ্য বলেছে হাফ ডে তো নিয়ে আসবে। শুদ্ধ আজ জ্বর নিয়ে স্কুলে গিয়েছে পিকনিকের গল্প শুনতে বন্ধুদের কাছে। সারা রাত ছেলের মাথার কাছে নির্ঘুম রাত কাটালো প্রেরণা। আজ রেস্তোরাঁয় এসে সোজা কাউন্টারে ঢুকলো। একটু ঝিমুতেই সে মানসিক শারীরিকভাবে জন্মনে হয়ে পুরো উদ্যমে যখন নতুন দিন সূচনা করা ব্রাশ ছিল, ঠিক তখনই তার দুয়ারে এসে দাঁড়ায় ইহান, তাজওয়ার মির্জা গাড়ি। আবার কেন? কারণ ওই যে প্রেরণার লোভ দেখাতে, প্রেরণাকে স্বার্থপর বানাতে। আজ শৈত্যপ্রবাহ চলছে, সূর্য ওঠেনি। শীতের হিম হাওয়া দাপটে প্রেরণা আঁচল টেনে গা ঢেকে নিয়ে বিব্রত এবং আতঙ্কিত মুখ করে উঠে দাঁড়ালো। তাকানো আশেপাশে, সবাই আছে এখানে। এই লোকে কি করবে এখন? প্রেরণা নেগেটিভ কিছু ভাবতে চাচ্ছে না। দেখলো যখন সফেদ পাঞ্জাবি লোকটা তার সম্মুখে এসে নির্মল হাসিতে প্রেরণাকে আটকাতে চাইল, ইতিহস্ত করে প্রেরণা বলে উঠল, আপনি এই মাসের ভাড়া আমি আজ বিকেলে দিতাম। আপনার এভাবে কষ্ট করে গোটা একটা রাত ইহানও ঘুমায়নি, ক্লান্ত তবে স্বপ্নালু দৃষ্টিতে প্রেরণাকে দেখে বলল, কি বলছেন? কাল বিকেলে আমার ভাই বোন যাতে আমাকে না উস্কায়। কিন্তু প্রেরণা, শেষটা তো আমি আবারও উস্কে গেলাম। উস্কানিটা শুদ্ধ দিয়ে দিল আমার জাম্প। পরিস্থিতি কি হতে চলছে ভেবে প্রেরণা শাড়ির আঁচল ঘাম মুছে এই শীতেও কিছু বলতে যাবে, তার আগে ইহান অমায়িক একটা হাসি দেয়, যা দেখে গোটা সত্তা নড়ে যায় প্রেরণার। থেমে থেমে বলে, কেন এসেছেন? ইহান জবাব দিতে এক মুহূর্ত দেরি করল না। ধীরিম আওয়াজে বলল, কি বলছেন? আপনি কাল বিকেলে বলেছিলেন আপনাকে বিয়ে করতে হলে আপনাকে তুলে নিয়ে যেতে হবে। আমি আপনাকে তুলে নিতে এসেছি প্রেরণা। আপনি যদি বাঁচতে চান তবে প্লিজ চেঁচান। চমকে উঠল প্রেরণা, কথা হারালো। প্রেরণা হুঁশ খোয়ালো যখন মানুষটা তার হাতটা ধরল আলতো হাতে। চারদিকে স্টাফরা যেন দেখেও দেখছে না। ইহান আলতো হাতে টানতে টানতে প্রেরণাকে বের করে নিয়ে যাচ্ছে। ভীষণ আকুল হয়ে বলছে, এভাবে চেয়ে থাকবে না, আমি আপনার সত্যি তুলে নিয়ে যাচ্ছি। আপনি প্লিজ চেঁচান। প্রেরণা চেঁচানা ফ্যাল ফ্যাল করে লোকটাকে দেখে। এই লোকটা, এই আলাদা লোকটা, যা সব কিছু আলাদা। লোকটা কথাবার্তা চলন বলন, লোকটা পাগলামিও আলাদা। এই পাগলামিতে অপমান করার সাধ্য কোথায় পাবে প্রেরণা? ও যেন হাওয়া উড়ে যাচ্ছে লোকটার সাথে সাথে। চোখের কোণে জল জমছে। ভিতর থেকে কেউ বলছে, প্রেরণা সব বাদ, তুই একটু এত লোকটাকে নির্মম পাগলামি তো মাত। আরেকবার একটু কষ্ট করে। রেস্তোরাঁর বাইরে ইহানের গাড়ি। ওকে গাড়ির কাছে সুন্দর করে দাঁড় করিয়ে ইহান আবারও ভীষণ আকুলতা নিয়ে সতর্ক করছে, আমি কিন্তু তুলে নিয়ে যেতে এসেছি প্রেরণা, সময় আছে, আপনি চেঁচান। প্রেরণা চেঁচায় না, শুধু চোখ বেয়ে ওর উষ্ণ জল গড়িয়ে পড়ে। গাড়িতে বসেছিল মঈন। দরজা খুলে দিতেই ইহান প্রেরণাকে আলতো হাতে বসিয়ে দিয়ে এবার আরও জোরে বলে, শেষ সুযোগ, প্লিজ চেঁচান, আমি আপনাকে তুলে নিয়ে যাচ্ছি। মঈন হাসছে মিটিমিটি। প্রেরণা সিটে চুপচাপ ওর পরিশ্রান্ত শরীর এলিয়ে দেয়। ইহান উঠে ওর পাশে বসে কিছুটা দূরত্ব রেখে মাঝে ঝাপসা চোখে মঈনের হাসি দেখে প্রেরণা। মঈন আন্তরিক হাসি হেসে বলে, ভাবিজি। প্রেরণা বড় বড় শ্বাস ফেলে এতক্ষণ নিজেকে সামলে নিয়ে ইহানকে কাতর স্বরে বলে, ভুল হচ্ছে। মঈন, গাড়ি স্টার্ট করো। ইহান জবাব দেয় ধীর স্বরে বলে, জি। চলুন, একসাথে মাসুল গুনতে হবে। প্রেরণা ভেঙে চুরে যাচ্ছে। সে চায় সে ভুলটা করতে। দু চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা মঈনের দিকে তাকায়। ও চাইলেও পারে না শক্ত হতে। কাতর স্বরে বলে ওঠে, আমাকে সাহায্য করুন একটু।
মঈন হাসলো। ড্রাইভ করতে করতে বলো, এতক্ষণ লাইনে এলেন? প্রেরণা তাকায় ইহানের দিকে, চাপা আছে বলে, আমি বলেছিলাম শুদ্ধর কথা, আপনারা বোঝেননি। না, বুঝেছি, সেখানেই তো যাচ্ছি। প্রেরণা একটু বুঝে ওঠার আগে গাড়ি একটানে শুদ্ধর স্কুলের সামনে গিয়ে থামলো। শুদ্ধকে তুলে এনে মঈন সোজা গাড়ি নিয়ে একটা নিরিবিলি পার্কে গেল। ততক্ষণে প্রেরণা নিশ্চুপ হয়ে কেঁদে চলল। ইহানকে এতক্ষণ ধরে রেখেছিল শুদ্ধ। দুটো মুখোমুখি বেঞ্চিতে বসে ওরা। একটাতে ইহান প্রেরণা, একটাতে মঈন আর শুদ্ধ। ওর হাতে চিপস প্যাকেট তুলে দিয়ে মঈন এবার খুব আদরি স্বরে বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করি বাবা? প্রেরণা হাঁসফাঁস করে উঠল, মঈন ভাই, ও ছোট। মঈন শুনল না প্রেরণার কথা। শুদ্ধকে বলো করি। শুদ্ধ ভদ্র ছেলের মতো মাথা দোলায়। মঈন হেসে বাচ্চাটাকে কাছে টেনে বলে, ইহান আঙ্কেলকে তুমি পছন্দ করো তাই না বাবা? তোমার তাকে খুব ভালো লাগে? খুব। সাথে সাথে আনন্দের সহিত জবাব দেয় শুদ্ধ, বাবা তোমার স্কুলের প্যারেন্ট টিচার মিটিংয়ে যদি তোমার বন্ধুদের পাপার মতো তোমার সাথে তোমার ইহান আঙ্কেল যায়, তখন তোমার কেমন লাগবে, কেমন হবে? শুদ্ধ হঠাৎ ভাবতে লাগলো এবং খানিক বাদে উত্তেজিত জবাব দিল, ভীষণ ভালো লাগবে। প্রেরণা চোখ বন্ধ করে দুপাশে মাথা নেড়ে ফুঁপিয়ে বলো, ও ছোট মঈন ভাইয়া, বড় হলে এই ছেলে আমার কাছে কৈফিয়ত চেয়ে বসলে আমি মুখ দেখাতে পারবো না। ইহান একেবারে চুপ করে দৃষ্টি নত করে রাখে। মঈন জবাবটা দেয় প্রেরণাকে, ও ছোট বলেই তো ভুজুং ফাজুং দিয়ে ওর কাছ থেকে অনুমতিটা আপনাকে পাইয়ে দিচ্ছি প্রেরণা। বড় হলে এই ব্যাটা কখনোই ওর মাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারতো না, কখনোই না। প্রেরণা ভেজা চোখে ইহানের দিকে তাকায়। ইহানের ঠোঁট জুড়ে মলিন হাসি। মঈন আবারও শুদ্ধকে বলতে লাগলো, বড় হয়ে তুমি কি হতে চাও শুদ্ধ? জাহাজের ক্যাপ্টেন। বেশ বেশ, তো বড় হবার পরে তুমি যখন জাহাজের ক্যাপ্টেন হবে, তখন তোমার মাম্মা আর ইহান আঙ্কেল যদি একসাথে তোমাকে ক্যাপ পরিয়ে দেয়, তখন কেমন লাগবে? শুদ্ধ তাৎক্ষণিক ভাবে কল্পনা করলো এই দৃশ্যটি একেবারে তার পছন্দের কার্টুন ডোরা অ্যান্ড হিজ ফ্যামিলির সাথে মিলে যায়। মঈনের কথায় ভাবুক তবে উচ্ছ্বাসিত হয়ে শুদ্ধ জবাব দেয়, খুব ভালো হবে। মঈন এবার চোখ তুলে দেখল প্রেরণাকে, সামান্য হেসে বলতে লাগলো, শুদ্ধ তার ইহান আঙ্কেলের হাতে বড় হতে চাচ্ছে, দেখলেন? সে কি করে বড় হয়ে তার মায়ের কাছে কৈফিয়ত চাইবে? একটু থেমে মঈন বলে, আজ ছোটদের আনেনি সাথে, ওদের ধৈর্য কম তাই, কিন্তু দেখলাম আপনি আমাদের ধৈর্যকে হার মানাবেন। প্রেরণা কিছু দ্বিধার কোনো ফয়সালা হয় না। আপনার মনে দ্বিধাটাও ঠিক সেরকম, শুধু নিজেকে একটু এগিয়ে আনুন। আপনার পাশে মানুষটা ভীষণ শক্তিশালী, সে টেনে নিয়ে যেতে পারবে আপনাকে। প্রেরণা ভেজা চোখে ঘাড় ঘুরে আবার দেখে মানুষটাকে। শুদ্ধ ততক্ষণে ইহানের কোলে গিয়ে উঠে বসেছে। বুকটা হু হু করে কাঁপছে। প্রেরণা দু চোখ বন্ধ করে একবার দম ফেলল, পরপর চোখ তুলে লোকটাকে আবার দেখে বলো, ঋতু আন্টি? ইহানের বিষণ্ণ আকাশে ঘন কালো মেঘ সরে যেন মিঠা ঝলমলে রোদ খেলে উঠল। লোকটা তেমন করে ইহানের তাজার মিটে হাসল। তার শখের নারীটি সরলতায় ভরা দ্বিধা দেখে হাসল। যে হাত সে আরও বহু আগে বাড়িয়েছিল, এবারও আরও একবার শুদ্ধকে মিশিয়ে রেখে বুকে ডান হাতটা বাড়িয়ে দিল প্রেরণার দিকে। আজন্ম স্বস্তি শ্বাস ফেলে বলো, সম্ভবত সে দোয়া দিবে বলে বসে আছে, চলুন দুজনে গিয়ে জিজ্ঞেস তো করি। সদর দরজা ঋতু খুলছে। হয়তো সে সদর দরজার কাছে দাঁড়িয়ে থেকেছে। হতাশা, উৎকণ্ঠা, আবার একটু ভরসা, একটু আশা, সব কিছু সমন্বয় মাতৃমুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছিল। দরজা খুলে ঋতু দেখলো দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওরা। শুদ্ধটাকে কোলে তুলে ইহান এক হাতে ওই মেয়েটাকে হাত ধরে রেখেছে আলতো করে। ওদের পিছনে মঈন সানগ্লাস করে চাচি শাশুড়ির দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। দোতলা থেকে ধীর কদমে নেমে এলো সবাই, তবে কেউ কিছু বলে না। এমনকি ইহানের বাবা চাচা চুপচাপ তাকিয়ে যেন তারা সবাই দর্শক সেজেছে আজ। সংলাপ
আদান প্রদান হবে ঋতু আর তার ছেলে এবং ছেলে নির্বাচিত পাত্রীর মাঝে। হয়তো তাই। মায়ের শুকনো মুখটার দিকে ইহান আকুল দৃষ্টি প্রেরণা হাতটা ধরে রেখেই বলে, মাম্মা আমি চাই না ওনাকে তুমি সহানুভূতি দেখে মেনে নাও কিংবা মায়া দেখে, শুধু তুমি একটু জবাব দেবে আমায়। আমার পাশে ওনাকে খুব বেশি বেমানান লাগছে? একটুও কি লাগছে? কয়েকটা অযোগ্যতা বলো তো ওনার। ঋতু নিস্পন্দন চোখে একবার ইহান, একবার প্রেরণাকে, একবার শুদ্ধকে দেখছে। শেষটায় এসে তার দৃষ্টিজোড়া স্থির হলো প্রেরণা নিচু করে রাখা মুখটাতে। ঋতু ওদের ধরে রাখা হাতটা দেখে, দেখে ওই মেয়ে নমনীয়তা। ঋতু স্পষ্ট দেখে তার চোখের সামনে আর সেই না কুচু মেয়েটা নেই, দাঁড়িয়ে আছে নমনীয় কেউ। হঠাৎ ঋতু টের পায় ছেলের পাশে প্রেরণা কতটা মানিয়ে যায়। ঋতু সেটা দেখলই না, সে তো দেখেছে প্রেরণা আর শুদ্ধর পাশে তার ছেলে কি সুন্দর মানিয়েছে। একটা পরিপূর্ণ দৃশ্য দেখল ঋতুর অবচেতন মন। খানিক বাদে প্রেরণা চোখ তুলে দৃষ্টি রাখে ঋতুর চোখে, থেমে থেমে বলে, যদি আমার কোনো আচরণ আপনার খুব বেশি অপছন্দ হয় তবে বলুন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আন্টি। আমার তরফ থেকে এইটুকু বলার আছে। ঋতু মেয়েটাকে ফ্যাল ফ্যাল করে দেখে, আবার দেখে ছেলেটাকে, আর ওখানেই প্রত্যেকের উদ্বিগ্ন হয়ে দেখে ঋতুকে। মুহূর্তে যায়। দম ফেলল ঋতু, তাকালো ছেলের দিকে, নিস্তেজ গলায় বলল, তোমার পছন্দ পাতির অযোগ্যতা আমি এখনই কি করে বলবো? বিয়ে করে নিয়ে এসো, একসাথে সংসার করি, তাকে দেখি জানি, তারপর না হয় নালিশ দেব তোমাকে। একটা টকটকে লাল বেনারসি শাড়ি, যার ভাজে ভাজে লেগে থাকে প্রত্যেকটি নারীর এক একটা রঙিন স্বপ্নময় সুন্দর সূচনার ভরসাটুকু। প্রেরণার চোখের সামনে ঠিক অমন একটা শাড়ি। সংকোচ, জড়তা, লাজ ভয়ে ঘুরে থাকা প্রেরণা ওই শাড়ির ভাজে ভাজে হাত ছুঁয়ে ভরসা খুঁজে পায়। বুকের মধ্যকার উচাটন কমে আসে। ঋতু হয়ে বক্ষপট, ডান পিঠে অস্থির আতঙ্কিত পায়রাটা। প্রেরণা একটা স্বপ্নময় সূচনার গন্ধ সুখে ওই লাল শাড়ি দুহাতে আলগে নিয়ে, একটা তুলতুলে নরম বেনারসি শাড়ি সোনালি রঙের ডালায় অন্যান্য উপহার সামগ্রীর সাথে সেটি পাঠিয়েছে ইহান, তাজু আর মির্জা। এটা বিয়ের ডালা, খুব বেশি বড় নয়, সামান্য কিছু সামগ্রী, তবে প্রত্যেকটি যে একজন ধৈর্যশীল লোক তার সবটুকু ধৈর্য নিয়ে বেছে বেছে কিনেছেন তা প্রেরণা ওই জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে বুঝে নেয় অবলীলায়। একটা সামান্য ডালা, লাল শাড়ি, তার সাথে টকটকে লাল ট্রান্সপারেন্ট দোপাট্টা, একচেয়ে সোনার গহনাগুলো পুরনো দিনের বোঝা যায়। চিকন চিকন সোনার চুড়ি, এক ডজন, এক জোড়া স্লিপার, খোপায় কাঠি যেটা সোনার, খোপায় লাগাতে গোলাপে গাজরা, প্রসাধনীর মাঝে আছে একটা কাজল, শুধু ব্যাস এইটুকুই। প্রেরণা এসব রেখে আবার শাড়িটা হাতে নেয়। বাইরে থেকে ভেসে আসে পৌর্ণমীর গানের স্বর, নজরুল গীতি ওটা, যেটা রেকর্ড করা। গান থামায়। হঠাৎ প্রীতম উঁচু স্বরে ডেকে ওঠে, আপু দরজাটা খুলো একটু। প্রেরণা দরজা খুলতে দেখলো ভাইয়ের ঘামাত্ম মুখটা। বোনের বিয়ে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে বোধহয়, কপালে ঘাম মুছে বলো, শুদ্ধ আসতে চাচ্ছে না আপু, শিয়া আর পৌর্ণমী আছে, চিন্তার কিছু নেই, বরযাত্রীর সাথে আসবে। প্রেরণা মলিন হাসলো, বাচ্চাটা আদতে জানা না কি ঘটছে, শুধু লাফিয়ে বেড়াচ্ছে। সকালে ইরফান বিয়ে ডালা দিতে এসে ধরে নিয়ে গিয়েছে ছেলেটাকে, আর আসলোই না। খালুর সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল শান্তিনীরে, শুনলো না প্রেরণার একটা কথাও। আচ্ছা ঠিক আছে, তুই এত ছোটাছুটি করছিস কেন? খাবার আসবে ক্যাটারিং থেকে। ইনু কোথায়? চুপটি করে বস, অতিরিক্ত কিছুই করবি না। ইনু শাড়ি চুজ করছে, মিস জেনি আর ফুপি মেহমানদের জন্য শরবত তৈরি করছে। প্রেরণা স্মিথ হেসে বলল, জামিদের খবর দিয়েছিস তো? সাদামাটা বলছি বলে ওদের নাকচ করিস না, আমার অসুবিধা নেই। সবাইকে বলেছি। তুমি দরজা লাগিয়ে রেস্ট নাও, শুধু 1:30টার আগে গোসল সেরে রেডি থেকো। বিশ্রাম? হ্যাঁ বিশ্রাম, প্রেরণা নেবে বই কি,
দু চোখ ভীষণ ক্লান্ত। প্রেরণার সারা রাত ঘুম হয়নি, তাই একটু বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার আগে বেনারসিটা আবারও দুহাতে তুলল। হঠাৎ শাড়িটার ভাঁজ থেকে নিচে পড়ল একটা চিরকুট। অবাক হয়ে প্রেরণা চিরকুটটা তুলে দেখে গোটা গোটা অক্ষরে লেখা, আপনাকে শুধু লালে দেখতে চেয়েছি, তাই জবিনী সোনালি সুতোর সিকোয়েন্সেরওয়ালা শাড়িটা নেইনি। দোপাট্টাও লাল, কারণ আপনাকে লালে দেখতে চেয়েছি। গয়নাগুলো আমার দাদির, এগুলো না আপনার পছন্দের না আমার, তবে মাম্মা পরতে বলেছে। চুড়িগুলো আর স্লিপার আমি আন্দাজ করে কিনেছি, আপনার ফিট হবে। আমার এমনিতেও আপনার বেনি পছন্দ, তবে আজ খোপা করবেন। কাঠিটাও মাম্মার। গাজরাটা আমার পছন্দের। গাজরার ফুল হিসেবে লাল গোলাপ নিয়েছি, কারণ আপনাকে লালে দেখতে চেয়েছি। আজ আপনার পছন্দের কিছু জানতে বা নিতে পারলাম না বলে দুঃখিত। আপনি আমাদের পছন্দের জিনিসগুলো দিয়ে নিজে মতো সাজুন, মনের মতো সাজুন, তবে আমার জন্য সাজুন। ইহান, তাজওয়ার মির্জা। পুনজ আজ 1:30টার আগে আপনাকে রিস্ক করতে পারবে না। প্রেরণা, ভীষণ ব্যস্ত থাকবো। কি আশ্চর্য, এক বয়সে আর পরিস্থিতি পার করছি আমরা। না, আপনি অভিমানী বধূদের মতো এবারও অভিমান করবেন না। আমার আপনার রাগ ভাঙানোর জন্য টিপিক্যাল কিছু পাগলামি করার তাড়া থাকবে, এসব কিছুই হবে না। তবুও বলছি। চিরকুটটা দিকে নিনিমেষ তাকিয়ে থাকে প্রেরণা। হঠাৎ আবার বাইরে থেকে প্রীতম ডেকে ওঠে, কফি বানিয়ে দেবো আপু? অসহ্য আবেগ গলা কাছে এসে হুটোপুটি খায় প্রেরণা। কাপা স্বরে বলে, না ভাই, ঘুমাবো, তুই যা। প্রেরণা আর ঘুমায় না। হাতে চিঠিখানা রেখে শাড়ির আঁচল কোমরে গুজে নেয়। তাতে সব কিছু গুছিয়ে দিতে হবে নিজেই। যা কিছু শাড়ি নেবে। আলমারি খুলে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে প্রেরণা হঠাৎ এসে দাঁড়ায় বড় আলমারিটার সামনে। সেখান থেকে বের করে আনে ওয়াশিতে জিনিসপত্র ভর্তি করা স্টিল বাক্স খুলে প্রেরণা সেই বড় মাপের ইউনিফর্মটা দেখে। ছুঁয়ে ছুঁয়ে দেখে, নির্বাক ভঙ্গিতে দেখে একটা নষ্ট লিস্ট ওয়াচ, যেটা সময় থেমে গিয়েছে আজ থেকে 6 বছর আগে। জুনে কোনো রাতে আচমকা প্রেরণা না চাইতো 1 ফোঁটা 2 ফোঁটা উষ্ণ জল গড়িয়ে পড়ে ওর দু চোখ থেকে। ঠোঁট কাঁপে, বলে ওঠে, আমার সময়টা আমি চলতে দিলাম। আপনি এখানে যত্নে থাকুন, ভীষণ যত্নে। আপনার কিশোরী সেই বধূ সবটুকু আবেগ দিয়ে যেখানে থেমে গিয়েছে সেখানেই থামুক। যত্নে, ভালোবাসার, শ্রদ্ধা এবং স্মৃতিতে, মেজর ওয়াসির শরীফ। দ্রুত চোখ মুছে প্রেরণা স্টিলের বক্সটাতে গুছিয়ে নেয়। সাথে নেবে বলে একে একে গুছিয়ে নেয় প্রেরণার কাগজপত্র, পছন্দের কিছু পোশাক, শুদ্ধ সব কিছু। আর প্রেরণা একটা স্টিলের বাক্স ভর্তি নিখাত স্বচ্ছ মায়াময়। বাইরে ঘরের প্রীতম আর ইনু আবারও গানটা বাজিয়ে দেয়।